বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে কিছু নেতা কর্মীদের ছবি আছে। 1924 সন থেকে যে সমস্ত নেতাকর্মী আছে, বিশ্বকে পরিচালনা করেছেন, তাদেরকে আমি জুতা দিয়ে পিটাই। 1924 সনের তুরস্কের কামাল আতাতুর্ক ইসলামী খেলাফত ধ্বংস করে মানব রচিত আইন চালু করেছেন। মানব রচিত নয়, শয়তান রচিত আইন চালু করেছেন এবং অনেক আলেম হাফেজদের হত্যা করেছেন। অনেক মসজিদ বন্ধ করে দিয়েছেন। মাদ্রাসার লেখাপড়া বন্ধ করে দিয়েছেন। তিনবারের প্রধানমন্ত্রী, তুরস্কের তিনবারের প্রধানমন্ত্রী আদনান মাদ্রা আজকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন আজান দেওয়ার অপরাধে। আদনান মান্দারাজকে আজান দেওয়ার অভিযোগে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছেন এবং অনেক আলেম ওলামাদের হত্যা করেছেন। মানে তার ইচ্ছা ইসলামকে ধ্বংস করে দেওয়া। মানুষকে, বাচ্চাদেরকে আরবি শিক্ষা নিষেধ করেছেন। অনেক মসজিদ বন্ধ করে দিয়েছেন। 86 বছর পরে একটা মসজিদ খোলা হয়েছে এর দোকানের উদ্যোগে। মসজিদটার নাম মনে নাই আমার। এই শয়তান রচিত আইনের মেয়াদ 100 বছর। 1924 সন থেকে 2024 পর্যন্ত ওই আইন চলবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী হাদিস বলেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মানব রচিত আইন 100 বছর চলবে। তাহলে 1924 সন থেকে 2024 পর্যন্ত ওই আইনের মেয়াদ শেষ। মানব রচিত আইনের মেয়াদ শেষ। তামাদি এই আইনে বিশ্ব পরিচালনা হচ্ছে। যারা বর্তমানে কোর্ট কাছারিতে আইন পরিচালনা করতেছে তারা অবৈধ আইন পরিচালনা করতেছে। তা আমি 1924 সন থেকে শুরু করে আজ পর্যন্ত যত নেতা কর্মী আছে সবাইকে আমি এই যে এই জুতা দিয়ে, এখানে ছবি আছে নেতা কর্মীদের, এই কাগজ দেখাইছি, এই ভিতরে আমি জুতা মারলাম। এই ভিতরে এদেরকে আমি এই জুতা মারলাম। তো ছবিগুলি এখন আমি দেখাবো না। এখন ছবিগুলি দেখাইলে আমার ভিডিওটি বন্ধ হয়ে যাবে। আমার ভিডিওটি ইউটিউবে চলবে না। তো তাদেরকে আমি এই জুতা পিটা করলাম। এখানে অনেক বড় বড় নেতা আছে বর্তমান যুগের, সেই নেতাদের আমি জুতা পিটা করলাম। আওয়ামী লীগের আছে, বিএনপির আছে, জামাত ইসলামের আছে এবং
ওই এরশাদ পার্টির সমস্ত নেতা আলেম ওলামাদের সহ আমি এই সব জুতা পিঠা করলাম, এই সবদেরকে জুতা পিঠা করলাম। এইখানে এই কাগজের ভিতরে তার ছবি আছে, কারণ তারা সেই মানব রচিত আইন এখনো পরিচালনা করছে। এরা নেতাগিরি করে আসছে, কিন্তু ওই তুরস্কের কামাল আতাতুর্কের উপরে কোনো কথা বলছে না, সেই আইনই পরিচালনা করতেছে। তাহলে এরা কি কোনো নেতা? 1924 সন থেকে যত নেতা জন্মগ্রহণ করেছে এবং যাদের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে খিচুড়ি খাওয়ায়, বড় বড় নেতা সাজিয়ে আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে, তারা কি কোনো নেতা? তারা কোনো নেতা না। আমি তাদেরকে সব জুতা পিঠা করলাম। আজকে পৃথিবীর যে পরিস্থিতি, এই পরিস্থিতি তাদের জন্যই হচ্ছে। মুফতি কাজী ইব্রাহিম বলে গেছে, ইমাম মেহেদী আসবে সুপার পাওয়ার নিয়ে। ইমাম মেহেদী আসবে সুপার পাওয়ার নিয়ে, তার হাত খালি। সুপার পাওয়ার নিয়ে আসবে অথচ তার হাত খালি। তো সুপার পাওয়ারটা কি কেউ কি জানে? আবার বলেছে ইমাম মেহেদী নিজেই জানে না সে ইমাম মেহেদী। আবার বলেছে যে ইমাম মেহেদী বড় একটা কাহিনী নিয়ে, জীবন কাহিনী নিয়ে আবির্ভূত হবে। তা আমার জীবন কাহিনী সম্পর্কে কেউ কি জানে? জানে না। সেই কাহিনী আমি আপনাদেরকে শোনাবো। সেই কাহিনী আমি আপনাদেরকে শোনাবো। আজকে পৃথিবীর বুকে মারামারি দরাদরি হচ্ছে। ইসরায়েল ফিলিস্তিনি গাজা যেভাবে হামলা করছে, যেভাবে শিশু হত্যা করছে, আমি ভিডিওগুলি দেখতেছি, এগুলি আমার প্রাণে সয় না। আজকে বাংলাদেশের অনেক নেতারাই বলেছে আসো মাঠে খেলা হবে। কই সেই খেলোয়াড়গুলি কই? এত বড় খেলোয়াড়, তাহলে ইসরায়েলে এত মুসলিম মারছে কেন? সমস্ত পৃথিবীর সমস্ত ইহুদিরা একত্র হয়ে ইসরায়েলকে অস্ত্র দিচ্ছে, নাইলে ইসরায়েলে এত অস্ত্র পাবে কোথায়? কিন্তু উপরে উপরে ভালো দেখায়, নিচে দিয়া ওই গাছ কাটে, উপরে দিয়া পানি ঢালে, নিচে দিয়া গাছ কাটে। তো মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবী থেকে সকল মুসলমানকে নিচ্ছিন্ন করে দেওয়া, দিতে পারলেই যেন তারা শান্তি। কি হাসি যে তাদের! তারা ফ্রি মেশন চায়, পুরুষে যৌনতা চায়। এগুলো ইসলাম বিরোধী। তুরস্কের কামাল আতাতুর্ক ইসলাম বিরোধী আইন চালু করেছে, এগুলি চলবে না। এই পৃথিবীতে এই যত নেতা এ পর্যন্ত গেছে, 1924 সনের পর থেকে বাংলাদেশে যত নেতা গেছে, এগুলো কোনো নেতা না।
এগুলোকে আমি জুতা দিয়া, এই যে জুতা দিয়ে পিটাই, এই নামগুলি আমি পরে বলবো, পরে ছবিগুলো দেখাবো কাকে কাকে আমি জুতা দিয়ে পিটাইলাম, কোন নেতাদেরকে। আপনারা আমার ভিডিওগুলি দেখবেন, শেয়ার করবেন, নইলে মুসলমান হত্যা বন্ধ হবে না। কাজী ইব্রাহিম বলেছে ইমাম মেহেদী সুপার পাওয়ার নিয়ে আসবে, সেই সুপার পাওয়ার তো আমিও পেয়েছি। আমি শুনেছি সৌদি আরব থেকে ইমাম মেহেদী প্রকাশ পাবে, আর বাংলাদেশ থেকে প্রকাশ পাবে দুজন মানুষ, একজন ইমাম মাহমুদ আর একজন সাহেবে কেরান। তাহলে বাংলাদেশের নাম উল্লেখ আছে। কথাগুলি আমার মনে রাখবেন, ইমাম মেহেদী সৌদি আরব থেকে প্রকাশ পাবে, আর বাংলাদেশ থেকে প্রকাশ পাবে ইমাম মাহমুদ ও সাহেবে কেরান। তাহলে আমি কোনটি, আমি কে? আমি সুপার পাওয়ার পেয়েছি, আমি সুপার পাওয়ার পেয়েছি। আমি হেদায়েত প্রাপ্ত। 1999 সনে আমাকে এক পাগল ভবিষ্যৎবাণী করে, এবং সে আমাকে বলছিল আল্লাহ আমাকে একটি সুপার পাওয়ার দিবে। তবে সেই পাগলটি কি মানুষ ছিল কি না সেটাই আমার সন্দেহ। সেইটা পরে আমি প্রকাশ করব, সে মানুষ ছিল না অন্য কোনো কিছু ছিল, আল্লাহ তাআলা আমার কাছে পাঠিয়েছে। আমি এদেরকে আবারও জুতা পিটা করে নিলাম, ইমাম মেহেদী বলছে না, মুফতি কাজী ইব্রাহিম বলেছে ইমাম মেহেদী সুপার পাওয়ার নিয়ে আসবে, একটি জীবন কাহিনী নিয়ে আসবে, বড় একটা জীবন কাহিনী নিয়ে আসবে। তা আমার জীবন কাহিনীটা কি সেটা আপনাদের শুনতে হবে, জানতে হবে। আজকে যদি মুসলমানদেরকে রক্ষা করতে চান তাহলে আমার কাহিনীগুলি শুনতে হবে। এখনই ইমাম মেহেদী প্রকাশের উপযুক্ত সময়, এখন কোনো বন্ড ইমাম মেহেদী প্রকাশ পাবে না। বন্ড ইমাম মেহেদী প্রকাশ পেয়ে অনেক আগেই গেছে, এখন কোনো বন্ড ইমাম মেহেদী প্রকাশ পাবে না। আর ইমাম মাহমুদ বাংলাদেশ থেকে যারা প্রকাশ পাবে, ইমাম মাহমুদ ও সাহেবে কেরাম, তারাও বন্ড না। এখন আমাদের দরকার ইমাম মেহেদী, ইমাম মাহমুদ ও সাহেবে কেরাম, এই তিনজনের ভিতরে আমি কে সেটা আমি জানতে পারি নাই। কাদের জন্য? পুলিশের জন্য, আইন আদালতের জন্য। সেই কাহিনীটা আপনারা শুনবেন। আইন আদালত কত ক্ষতি করতেছে, মানব রচিত আইন আদালত কত ক্ষতি করতেছে তা আমার কাছ থেকে শুনতে পাবেন। আমি 20-30 বছর যাবৎ আইন আদালতের লড়াই করে আসতেছি, কিন্তু কেউ আমার কথা শুনতেছে না। আমি তাই এই জুতা হাতে নিছি। এর আগে কোরআন শরীফ নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন আর কোরআন শরীফ নিব না। এখন আমি এই জুতা আমার কথা শুনে নাই, এখন আমি এই জুতা হাতে নিছি। এই জুতা দিয়ে এই সমস্ত নেতাদেরকে আমি পিটাবো। গাজীপুরের নেতাও আছে, এখানে গাজীপুরের নেতাও আছে, বাহিরের নেতাও আছে। আমি সবার সাথে আমার চ্যালেঞ্জ হবে। আমি এদেরকে
পিটে দিছি। তা আমার জীবন কাহিনী শুনতে হবে আপনাদের। রাজনৈতিক নেতাকর্মীরা নির্বাচনের সময় ঘরে ঘরে এসে বলে আপনাদের মূল্যবান ভোট দিয়া গরিবদের সেবা করার সুযোগ দেন, গরিবদেরকে সেবা করার সুযোগ দেন। এই কথা বইলা তারা ভোট নেয়, কিন্তু নির্বাচনে পাশ করার পরে তারা আর ওই গরিবদের খেয়াল রাখে না। তারা লুটপাট করে দেশের সম্পদ, লুটপাট করে কানাডা বেগম পাড়ায় বাড়ি করার স্বপ্ন দেখে। তারা আর গরিবের কথা মনে রাখে না। আর একটা কথা বলি, এই শেখ হাসিনা বাংলাদেশে নতুন নতুন জেল, বড় বড় জেল তৈরি করছে। এগুলা ওই বিএনপিকে বা বিরোধী দলকে জেলে ভরে রাখার জন্য, প্রয়োজনে সমস্ত মানুষকে জেলে ভরে রাখার জন্য এই জেলগুলো তৈরি করা হয়েছে। আমি যদি কোনোদিন ক্ষমতায় আসি, তাহলে এই জেল থাকবে না। ক্ষমতায় আসলে জেল আমি ছোট করে দেবো, মানুষ কোনো অপরাধী করবে না। এইভাবে আমি দেশটাকে পরিচালনা করব। উন্নয়নের নামে না, উন্নয়নের দরকার নাই। এক জায়গায় 1 কোটি টাকা ব্রিজ তৈরি করতে খরচ করে 1 কোটি টাকা, সেখানে 10 কোটি টাকা খরচ দেখায়। বাকিটা উন্নয়ন তাদের হয়, গরিবদের উন্নয়ন হয় না। আমি আর এই উন্নয়ন চাই না। আমি চাই গরিবদেরকে নগদ টাকা দিতে হবে। কার অভাব আছে সে আইসা নিয়ে যাও। অভাব যার আছে, ওই যে বলা হয়েছে ইমাম মেহেদী প্রকাশ পাইলে তার সময় মানুষ ঘোষণা করা হবে যে কার অভাব আছে, তারা আইসা ধনসম্পদ নিয়ে যাও। আমার হবে এইটা, আমার নিয়ত হয়েছে এইটা। কোনো উন্নয়নের দরকার নাই, মানুষের উন্নয়নের দরকার। মানুষের পেটে ভাত নাই, এই ভাতের দরকার। ওই ব্রিজ করব, ওই ব্রিজের তলে গরিব মা বোন শুয়ে দিন কাটায়, সারাদিন ভিক্ষা করে। ওইরকম উন্নয়নের দরকার নাই, ওই ব্রিজের দরকার নাই। তো নেতাকর্মীরা, যে কথা বলতেছিলাম, নেতাকর্মীরা ওই লুটপাট করে, পাস করে লুটপাট করে। তবে নেতাকর্মীর চেয়েও আরো লুটপাটের একটা দল আছে। নেতাকর্মীরা কিছুটা তো গরিবদেরকে দেয়। আর সবচেয়ে অপরাধী হয়েছে আইন আদালত মানুষকে ক্ষতি করে বেশি। ভুয়া মামলা দিয়ে জেলখানায় মানুষ ভরে রাখে, ভুয়া মামলা দিয়া জেলখানায় ভরে রাখে, তার জীবন সংসার ধ্বংস করে দেয়। মুফতি কাজী ইব্রাহিম বলছেন যে ইমাম মেহেদী আসবে একটা বিরাট জীবন কাহিনী নিয়ে। তা আমার জীবন কাহিনীটা শুনলে অনেক কিছু অনুধাবন করতে পারবেন। সময়
তা আমি সেই নেতা কর্মীদেরও জুতা দিয়ে পিটাই, এই যে পিটেতেছি, যেমন জুতা দিয়ে পিটেতেছি। আইন আদালত মানুষের কিভাবে ক্ষতি করছে সেটা আমার জীবন কাহিনী থেকে শুনেন। আমার জীবনটা নষ্ট করে দিচ্ছে আইন আদালত। 1999 সনে আমি একটি মেয়েকে বিবাহ করি। 1999 সনে ঢাকা কমলাপুরে আলিয়া আক্তার হামিদা, দক্ষিণ কমলাপুর কবরস্থানের পাশে। মেয়েটির নাম আলিয়া আক্তার হামিদা, তার ভাইয়ের নাম আরমান হোসেন। বিবাহ করার পরে আমি 1-1.5 বছর নিয়ে সংসার করি। সংসার করার পরে তার ভিতরে কতগুলো আলামত লক্ষ্য করি। আলামত লক্ষ্য করার পরে আমি তাকে জিনপরি বলে দাবি করি শ্বশুরালয়ে, যে আপনাদের মেয়ে মানব নয়। অনেকদিন বলা বলি করছি। বলা বলি করার পরে তার খালু, আমার খালু শ্বশুর, সে বলছে জামাই তোমার কাছ থেকে অনেকবার অনেক কথা শুনছি যে সে মানব না, এখন তুমি প্রমাণ দেওয়ার চেষ্টা করো, প্রমাণ দাও। পরে আমি এক সময় প্রমাণ দেওয়ার জন্য তাদের বাড়িতে হাজির হয়েছি। তাদের বাড়িতে আমি গেছি প্রমাণ দেব যে সে মানব নয়। তা আমাকে প্রমাণ দেওয়ার সুযোগ না দিয়ে মারধর করে মতিঝিল থানায় পুলিশ ডাকলে আমাকে মতিঝিল থানার পুলিশ এসে নিয়ে যায়। সবাই তাকে মানুষ বলে দেখে, অথচ আমি তার সাথে সংসার করছি, তাকে আমি জিনপরি বলে দাবি করছি। এর লম্বা কাহিনী আছে, আমি আস্তে আস্তে বলতেছি। জিনপরি বলে দাবি করি, কিন্তু তারা আমাকে প্রমাণ দেওয়ার সুযোগ দেয় নাই। মতিঝিল থানার পুলিশ আমাকে বলে জিজ্ঞাসাবাদ করছে পরের দিন যে আপনি কি প্রমাণ দিতে পারবেন? আমি বলছি যে প্রমাণ দিতে পারবো, তাকে হাজির করেন। তখন পুলিশ বলে ঠিক আছে, তাদেরকে আমি ডাকবো, আপনি প্রমাণ দিবেন যে সে মানব নয়। পরবর্তীতে সে আর ডাকে নাই। হয়তো তাদের সাথে আলাপ করছে, তারা রাজি হয় নাই। পরে আমাকে ঢাকা জেলখানায় প্রেরণ করে মামলা দিয়া। ঢাকা জেলখানায় যায় দেখি যে আমার বিরুদ্ধে যৌতুকের মামলা করছে। তো আমি অবাক হইলাম যে যৌতুক মামলা কিভাবে তারা করলো। পরে আমি আমার মাকে বললাম, আমার মা দেখা করছে। তখন আমি বলছি যে আপনি উকিল ধরেন, উকিল ধরিয়া আমাকে আদালতে উঠান, কোন জজ আমাকে জামিন দিবে না সেটা আমি দেখে নেব। তা আমার মা অনেক কষ্ট করে উকিল ধরছে। ধরার পরে আমার মা বলে, আমাকে হাজির করছে আদালতে। হাজির করার পরে আমার মা বলে
যে শাহ আলম তুমি কিছু বলো না, উকিলেই পারবে জামিন নিতে, উকিলেই পারবে জামিন নিতে, তোমার কিছু বলার দরকার নাই। আমার শরীর একটু ভালো না, আমি আস্তে ধীরে কথা বলতেছি, মানে কিছু করবেন না। এরপর আমি আদালতে হাজির হইলাম, আমি কিছু বললাম না, শুধু উকিলই বলল যে আমার আসামি যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করে নাই, ছুরি দিয়ে আঘাত করে নাই। জজে বলতেছে যে আপনার আসামি দোষী, তাকে জামিন দেওয়া যাবে না, নয় কেন না, জামিন দেওয়া যাবে না। থানা থেকে রিপোর্ট দিছে যে প্রকাশ্যে ও গোপনে তদন্ত করে দেখছি যে আসামি দোষী, 1 লক্ষ টাকা যৌতুক নিছে এবং 75,000 টাকার গয়নাগাড়ি স্বর্ণালঙ্কার নিছে এবং আরও 1 লাখ টাকা চাইয়া স্ত্রীকে শ্বশুর বাড়িতে যাইয়া গলা চেপে ধরছে, আবার ছুরি মারছে। এরকমভাবে মামলায় লেখছে জামিন দেওয়া যাবে না। এইভাবে একের পর এক 9 মাস পর্যন্ত আমি জেলখানায়, 9 মাস পর্যন্ত আমি জেলখানায়, উকিল জামিন নিতে পারে না। অথচ আমাকে 1989 সনে, আমি বিয়ে করছি 1999 সনে, 1989 সনে 10-12 বছর আগে এক পাগল আমাকে ভবিষ্যৎবাণী করে দিছে যে আপনার জীবনে এই ঘটনা, আপনার সাথে যার বিয়ে হবে একটা দুষ্ট মেয়ে, সেই মেয়েটা মানব না এবং আপনি মামলায় জড়িত হবেন, সেখানে জিনপুরি বলে দাবি করতে হবে আপনার স্ত্রীকে এবং আপনাকে প্রমাণ দিতে হবে। আমার সমস্ত জীবনের কাহিনী সে তুলে ধরছে। তা আমি ঘটনাটা আমি আগেই জানি, এর জন্য মাকে বলছিলাম আমি যে আপনি আমাকে উকিল ধরেন, উকিল ধরে আপনি আদালতে উঠান, কোন জজ আমাকে জামিন দিবে না সেটা আমি দেখে নেব। ওই সাহসে পাগল তো আমাকে সব কথাই বলে দিছে এবং সবই সত্য হয়েছে। মেয়েটা কীরকম হবে, মেয়েটা কেমন হবে, কী নিয়ে ঝগড়া হবে, কী নিয়ে সমস্যা হবে, সব কিছু আমাকে বলে দিছে। ওই সাহসে আমি মার সাথে আমি এমন কথা বলছি। তো 9 মাস পর্যন্ত উকিল চেষ্টা করছে, পারে নাই। জজে কইতেছে যে জামিন দিব না, পিপি কইতেছে জামিন দিব না। থানা থেকে রিপোর্ট দিছে আপনার ছেলে দোষী, আপনার আসামি দোষী, সে যৌতুক নিছে এবং যৌতুকের জন্য আবার শ্বশুরবাড়িতে গেছে, যাইয়া স্ত্রীকে মারধর করছে, ছুরি দিয়ে আঘাত করছে, গলা চেপে ধরছে, এইরকম নানান কথা এই মামলায় লিখছে। অথচ আমি গেছি যে আমার স্ত্রী মানব না, সে জিনপুরি। সেটা প্রমাণ দেওয়ার জন্য। তা আপনারা যারা দর্শক কথা শুনতেছেন তারাও এটা বিশ্বাস করবেন না। আমি এটা দলিল দিব কোরআন হাদিস থেকে, আপনারা শুনবেন। আমরা মানুষ রূপে দেখি, কিন্তু এই পৃথিবীতে অনেক কিছুই আছে, এগুলো আমি বই পুস্তক পড়ে পাইছি। যে মানুষের ঘরে দাজ্জাল জন্মগ্রহণ করবে,
মানুষের ঘরে, অথচ সে মানুষ না। তো সেই কথাটা প্রমাণটা আমি একটু পরে দিতেছি। আদালতে কি হলো সেটা আমি বলি আগে। 9 মাস পর্যন্ত আমি জেলে থাকার পরে আমি শুকিয়ে কাঠ হয়ে গেছি। আমি অনেক মোটা ছিলাম। ছোটখাটো একটা, বলতে গেলে ছোটখাটো একটা হাতির মতন এমন স্বাস্থ্য আমার আছিল। সেই মানুষটা শুকায় আমি কাঠ হয়ে গেছি। আমার শরীরে মাংস ছিল না, শুধু হাড্ডি ছিল, হাড্ডি। তো 9 মাস থাকার পরে আমার আমাশা হয়ে গেছে। এরপরে আমি চিন্তা করলাম, এবার হাজিরা যদি আমার জামিন না হয়, আবার যদি জেলে আসতে হয়, তাহলে আমি আর বাঁচব না। তাহলে এবার আমাকেই কথা বলতে হবে আদালতে। উকিলের ভরসা করে লাভ নাই, কাজ হবে না। কারণ আমাকে সেই যে পাগল, যেই পাগল আমাকে টাঙ্গাইল কালিয়াতে বসে রাস্তায় পাইছিল, সেই পাগল আমাকে শিখিয়ে দিয়েছিল যে আপনাকে এই কথা বলতে হবে, এছাড়া আপনার জামিন হবে না। পরে 9 মাসের মাথায় আমি চিন্তা করলাম, এবার আমি আদালতে আমি নিজেই কথা বলবো, উকিলে পারবে না। আমার পক্ষে 1000 উকিল দ্বারা করালেও আমার জামিন নিতে পারবে না। পরে 9 মাসের মাথায় আমি আদালতে উঠলাম প্রস্তুতি নিয়ে। জেলখানা থেকে একটা কোরআন শরীফ নিয়ে আসছি আমি। আদালতে উঠলাম, ওঠার পরে আমি আমার উকিলে জামিন চাই, জামিন দেয় না, বলে আপনার আসামি দোষী, জামিন দেওয়া যাবে না। পরে আমি হাত উঠাইলাম, পরে আমার জজে বলে যে আপনার মক্কেল কি বলে আমরা শুনি। পরে আমি বললাম, বিজ্ঞ আদালত, আমার স্ত্রীকে নিয়ে আমি 1-1.5 বছর সংসার করছি, তার ভিতরে আমি কতগুলো আলামত দেখছি, আলামত দেখে তাকে আমি জিনপুরি বলে দাবি করছি এবং প্রমাণ দেওয়ার জন্য চাইছি। শ্বশুর বাড়িতে গেছি প্রমাণ দেওয়ার জন্য, তারা আমাকে প্রমাণ দেওয়ার সুযোগ না দিয়া মাইনে দিলে পুলিশে দিয়া যৌতুকের মামলা দিছে। যৌতুকের মামলা মিথ্যা। আর আমি এই কোরআন শরীফ দিয়ে বললাম যৌতুকের মামলা মিথ্যা, আর আমি তাকে জিনপুরি বলে দাবি করছি, এটাই সত্য। প্রয়োজনে আদালতে হাজির করেন, আমি প্রমাণ দিয়া তারপর বাইরে হব। আমি কোর্ট চ্যালেঞ্জ করলাম। তা আমার কথা শোনার পরে অন্য একটা উকিল, আমার উকিল না, অন্য একটা উকিল বলতেছে যে বিজ্ঞ আদালত, এই বৃদ্ধকে আমি চিনি না, জানি না, সে আমার মক্কেল না, সে আমাকে টাকা দেয় না, পয়সা দেয় নাই, বরং বলতে বাধ্য হচ্ছি যে এই বৃদ্ধের জেলখানা থেকে কোরআন শরীফ আনছে, সেই কোরআন শরীফ ছুঁয়ে কথা বলতেছে, সে নির্দোষ, সে যৌতুক চায় নাই। এটা অন্য একটা উকিলে বললো, খুব প্রচণ্ড বেগে বলছে। আমি যেভাবে প্রচণ্ড বেগে বলছিলাম ওইভাবেই বলছেন। এরপরে আমার মা আবার জজের কাছে আগে গেছে, বলতেছে যে স্যার আমার ছেলেটাকে জামিন দেন। পরে আদালতে যে পুলিশ থাকে গেটের কাছে, সে বলতেছে যে চাচি আপনি সরেন, আপনি যান, আপনার ছেলে জামিন হয়ে যাবে। আপনার ছেলে যে কথা বলছে, জজের বাবারও নাই শক্তি,
আপনার ছেলে জামিন হয়ে যাবে, আপনি শোনেন, আপনার ছেলেকে আটকায় রাখতে পারবে না। পরে এই কথা বলে আমার মাকে সরাই দিল। পরে আমি চলে গেলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। পুলিশ আমার মাকে বলে, চাচি আপনি সরেন, আপনার ছেলে জামিন হয়ে গেছে। যে কথা আপনার ছেলে বলছে, 2 মিনিট কথা বলছি, সাথে সাথে আমার জামিন হয়ে গেছে। অথচ 9 মাস পর্যন্ত আমার উকিলের চেষ্টা করে জামিন হয় না। তাহলে আর জজও জামিন দেয় না। তাহলে জজে কয় লাইন লেখাপড়া করছে, আর উকিলে কয় লাইন লেখাপড়া করছে, আর আমি কয় লাইন লেখাপড়া করছি? আমি তো তখন মেডিকেলে চাকরি করি, আমি তো আইন আদালত সম্পর্কে আমি জানি না, বুঝি না। 2 মিনিট কথা বলাতে আমার জামিন হয়ে গেল। পরে আমি আইন মোতাবেক চলে গেলাম আবার জেলে চলে যাওয়ার পরে সন্ধ্যার সময় আমার মা আমার জন্য ঢাকা জেলখানায় অপেক্ষা করতে করতে রাত হয়ে গেছে। পরে আবার সে গাজীপুরে চলে আসছে। বৃদ্ধ মা, একেবারে বৃদ্ধ। পরের দিন আবার আমার মা গেছে, আবার জেলখানা আবার গেছে যে শাহ আলম বাইর হলো না কেন, তা তো জামিন হয়ে গেছে, নাকি রাগ করলো। এই চিন্তা করে সে আবার গেছে পরের দিন। তো পরের দিন আমার ডাক পড়ছে, তখন ঢাকা নিউ বিল্ডিংয়ে আমি ছিলাম। আমি আবার ওয়ার্ডে ছিলাম না, একটু আর একটা বিল্ডিংয়ে গিয়েছিলাম, পাশের বিল্ডিংয়ে গিয়েছিলাম ঘুরতে। তখন যে ডাকে আমারে পায় নাই। পরে অন্য লোকে আমাকে বলছে যে আপনার তো নাম ডাকছে, আপনার তো জামিন হয়ে গেছে, আবার বিকেলে আসবে, বিকেলে আপনার আবার ডাক পড়বে, আসবে। পরে বিকেলে আমি ওয়ার্ডে অপেক্ষা করতেছি। পরে আবার ডাক পড়ছে। পরে আমি বলছি যে আমি, পরে আমাকে নিল। তা এরকমের অনেক লোকের সেদিনকে জামিন হয়েছে। ওইটা প্রসেস করতে করতে রাত হয়ে গেছে। আমার মা জেলখানার গেটে অপেক্ষা করছিল। যখন দেখে যে বেশি রাত হয়ে গেছে, তখন সে আবার গাজীপুরে চলে আসছে। বাসায় চলে এসে আলাপ করতেছে, মার সাথে বোনের সাথে আলাপ করতেছে যে এরকম শাহ আলম তো বাইর হয় নাই। আমি আবার একটু দেরি করে বেরিয়েছি। ওই একটা লোকের জামিন দিলে তার কিছু কাগজপত্র প্রসেস করতে হয়, ওটা করতে করতে দেরি হয়েছে। তা আমি বাইরে হইয়া খোঁজাখুঁজি করছি যে মা বাবা কেউ আইছে কিনা আমার লোকজন। পরে আমি দেখি যে না, কেউ নাই। পরে আমি গুলিস্তান আসলাম।
গাড়িতে। আমার কাছে 100 টাকা ছিল। গুলিস্তান আসলাম গাড়িতে। আসার পরে ওইখানে শীতের দিন পিঠা খাইলাম, বাবা পিঠা। বাবা পিঠা খাইয়া শিমুলতলি গাড়িতে উঠলাম। শিমুলতলি গাড়িতে ওঠার পরে শিমুলতলি এক বন্ধুর সাথে দেখা হয়েছে। জিজ্ঞাসা করলাম কেমন আছো, কি আসে বিষয়। এখন সে আমাকে চিনে না, 9 মাসের মাথায় সে আমাকে চিনে না। আমি শুকায় কাঠ হয়ে গেছি গা। আমি যে শাহ আলম, আমাকে চিনে না। কয় না, আপনাকে তো আমি চিনি না। পরে আমি বাসায় আসলাম। বাসায় আইসা ঘরের বাহির থেকে আমি আমার বোনকে ডাক দিলাম। আমার বোন ঘরের থেকে দৌড়ে বেরিয়েছে। বাইরে আইসা আমাকে জড়ায় ধরছে। জড়ায় ধরে শিক্ষা দিছে, একটা শিক্ষা দিছে। কেমন বাড়ি তো শেষ করে ফেলাইছে, দুজনে কান্নাকাটি করলাম। ঘটনা হয়েছে কি, আমার যখন জড়া ধরছে তখন দেখা যায় আমি চিকুন হয়ে গেছি। সেই মোটা একটা মানুষ আমাকে জড়া ধরে দেখে আমি চিকুন হয়ে গেছি। মা বাবা দৌড়ে আসলো ঘরে থেকে। আইসা কান্নাকাটি। পরে আমি ঘরে উঠলাম না। ঘরে না উঠা গোসল করলাম। চাপ কল ছিল, চাপ কলে আমি গোসল করলাম। ভালোভাবে পরিষ্কার হয়ে ঘরে উঠলাম। ঘরে উঠা পরে খাওয়া দাওয়া করলাম। পরে আমার মা বলল যে আমি তো কিছুক্ষণ আগে আসছি, তোর বাড়িতে দেরি হলো কেন? পরে আমি বললাম যে এই ঘটনা। এই কারণে দেরি হয়েছে। পরে তাদের কাছে শুনলাম, আমার মা বলল যে আমার জন্য ঢাকা দৌড়তে অনেক রাত্রে অনেক দিন আসতে পারে নাই, সদরঘাট টার্মিনালে ওই রাত কাটাইছে। রাতে ছিল অনেক জ্বর তুফানের ভিতরে। মা বাবা দুজনে দৌড়াদৌড়ি করছে আমার জন্য। যাই হোক, পরের তারিখে আমি হাজির হইলাম। হাজির হওয়ার পরে সেই যে পুলিশ আনা নেওয়া করতো, সেই পুলিশের সাথে আমার দেখা হয়েছে গারদের কাছে। তো আমি তাকে সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম কেমন আছেন, কি আসার বিষয়। পরে তার সাথে
দাঁড়ানো ছিল একটা লোক। সে জিজ্ঞাসা করলো, উনি কে? সেই লোক? পরে বলে, হ্যাঁ উনি সেই লোক। পরে আমি জিজ্ঞাসা করলাম, কি কি হয়েছে? ভাই বললেন না, আমার বাসায় যাইয়া আমার যে সহকর্মীরা আছে তাদের সাথে আপনার ব্যাপারটা আলাপ করছি, যে আজকে আমার এক আসামি নিজে কথা বলে আদালতে জামিন নিছে। 9 মাস পর্যন্ত তার জামিন নিতে পারে না উকিলে, অথচ আসামি নিজে কথা বলে জামিন নিছে। পরে আমি আদালতে হাজির হইলাম। আমার উকিলও গেছে সাথে। পরে সেই জজের নাম শাহ আলম, জজটার নামও শাহ আলম, আমি আসামিও শাহ আলম। তার বাড়িও বরিশাল, আমার বাড়িও বরিশাল। পরে সেই জজ বলে, এই বৃদ্ধ কি সেই বৃদ্ধ যে কোরআন শরীফ নিয়ে কথা বলছিল? আমার উকিলে বলছে যে জি সেই বৃদ্ধ। পরে আমাকে ফাইনাল জামিন দেয়। পরে আমি এসে পড়ি। আবার পরের তারিখে যায় হাজির হয়ে দেখি ওই জজ নাই, সে বদলি হয়ে গেছে, নতুন জজ আসছে। তো নতুন জজ তারা আমাকে চিনে না, জানে না। 9 মাস পর্যন্ত পরের তারিখে নতুন জজ আসছে। আসার পরে সে আমাকে চেনে না। সেই মামলা 7-8 বছর পর্যন্ত চালায় ওই নতুন জজে। 7 বছর পর্যন্ত মামলা চালায়। মামলা চালানোর পরে এক সময় আর্গুমেন্টের সময় আসে। তখন আমার উকিলে আর্গুমেন্ট করতেছে। তখন জজ বলে যে আপনি কি জানেন না, একটা নারী নির্যাতন মামলায় একটা আসামির সাজা হইতে পারে কতদিন? আপনি কি জানেন না? খুব ধমক দিয়ে কথাগুলো বলছে আমার উকিলে। আমি আজকে আসামি রেখে দিব। জজ বলতেছে আজকে আমি আসামি রেখে দিব, ছাড়বো না। মানে এই নতুন জজ দেখতেছে যে আসামি দোষী। থানা রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, সাক্ষী সব আসামির বিরুদ্ধে। সাক্ষীরা সাক্ষী দিয়ে গেছে যে আসামি দোষী। মেডিকেল রিপোর্ট দিচ্ছে যে আসামি ছুরি মারছে, ছুরির আঘাত, ইনজুরি। তো জজ কিভাবে ছাড়বে? ফলে আমার উকিলও কোনো জবাব দিতে পারে না। আপনি আসামির পক্ষে কোনো সাক্ষী দেন নাই, জবাব দেন নাই। আপনি জানেন না একটা নারী নির্যাতন মামলায় একটা আসামির কতদিন সাজা হইতে পারে? তা জানা সত্ত্বেও কেন আপনি এগুলো করেন নাই? কেন সাক্ষী দেন না, জবাব দেন নাই, কোনো কাগজপত্র নাই?
আমি আসামি ছাড়ব না। পরে আমি দেখলাম যে এই জজ তো কোনো কিছু জানে না, তারে আবার আমার কথাগুলো বলতে হবে। পরে আমি হাত উঠাইলাম, হাত উঠাইয়া জজের সাথে কথা বললাম। স্যার, আমি যৌতুকের মামলা দিচ্ছে, এগুলো মিথ্যা। আমার স্ত্রীকে জিন করে বলে দাবি করছি, সে মানব না। এবং কি কি আলামত দেখা তাকে জিন করে বলে দাবি করছি, সেই বিষয়ে একটা বই লিখছি। সেই বইটা ফিরিস্তির যুগে জমা দিছি। জমা দেওয়ার পরে আমাকে ছাইড়া দেয়। এটা হচ্ছে আর্গুমেন্টের দিন। আমাকে ছাইড়া দেয়। পরের তারিখে আমি হাজিরা দিতে গেলে অন্য উকিলে বলে তুমি যাও। আমাকে বলে তুমি আদালতে যাও, হাজিরা দাও, আমি আসতেছি। হাজিরা দাও বলে নাই, বলছে তুমি যাও, আমি আসতেছি। মানে জজে মনে করছে যে আমার সাজা হয়ে যাবে, অথচ আমি জানি যে আমার সাজা হবে না। যে বই আমি জমা দিছি, জমা দিয়ে লিখে দিছি কাগজের উপরে, লেখাটা কম্পিউটারে লেখা, বইয়ের উপরে আবার কলম দিয়ে লিখে দিছি যে বিজ্ঞ আদালত, আমাকে জামিন দেওয়ার কোনো পথ নাই। যদি আমাকে জামিন দিতে হয় তাহলে এই বইটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বেন, তাহলে আমার জামিন কেউ ঠেকায় রাখতে পারবে না। এই বইটা জমা করছি আর্গুমেন্টের দিন। পরের তারিখে রায়ের দিন আমাকে উকিলে বলে আপনি যান, আমি আসতেছি। তা আমি তো আদালতে হাজিরা দিছি। উকিলে চুপ করে আছে আর এক রুমে, খালি এক রুম আছে, সেই রুমে চুপ করে পড়ে রয়েছে। সে মনে করছে যে আমার সাজা হয়ে যাবে। তা আমি তো জানি যে সাজা সাজা হবে না। পরে জজে রায় দিল, যে জজ আমাকে সাজা দিবে বলছিল, সেই জজের কলম দিয়ে লেখে যে আসামির সাক্ষী প্রমাণে জব্দ তালিকায় আরো বিস্তারিত কি লেখছে
লিখে বলতেছে আসামিকে সাজা দেওয়ার কোনো সন্দেহজনকভাবেও সাজা দেওয়ার কোনো নাই, সাজা দেওয়া চলে না। এক একজনে যারা সাক্ষী দিয়ে গেছে তাদের সাক্ষীর মিল নাই, এগুলো লেখা তাকে খালাস দেওয়া হইল। এই খালাস নিয়ে আমি আসলাম। তাহলে জজ গেল আমার দুইটা। প্রথমে এক জজ গেল, সেও আমাকে জামিন দেয় না, আমি কথা বলার পরে জামিন দিছে। দ্বিতীয় জজ আইসা 7 বছর মামলা চালায়া আমার সাজা দিবে। পরে আমি কথা বলছি, বলার কারণে 5 মিনিট কথা বলার কারণে এরপরেও আমার কথায় আমার খালাস হয়। তাহলে আমি কথা বললাম কতটুকু সময়? 5 মিনিট, আর প্রথমে 2 মিনিট, 7 মিনিট। এই 7 মিনিট কথা বলে আমি জামিন লইলাম, খালাসও লইলাম। তাহলে 7 মিনিটের মূল্য কত? আর জজে কয় লাইন লেখাপড়া করছে? তা আমি কতগুলো লোকরে হারাইলাম সেটা হিসাব করেন। থানা থেকে পুলিশে 2-3 জন অভিযোগ করছে। প্রথমে এক এসআই, সে আমাকে ধরে আনছে, সে আমার বিরুদ্ধে লেখছে। আবার সে বদলি হয়ে গেছে, আরেকজন এসআই আসছে। সেও বলতেছে যে আমিও তদন্ত করছি, খসড়া মানচিত্র অঙ্কন করছি, সেই নানান কথা লেখা বলে গোপনে প্রকাশ্যে তদন্ত করে দেখছি আসামি দোষী। তারপর মুখ্য মহানগর আদালত, সেও আমার বিরুদ্ধে লেখছে যে তাকে জামিন গোর বিরোধিতা করতেছি, তাকে জামিন দিলে সে পলাতক হইতে পারে, তাকে জামিন দিবেন না। তাহলে থানায় আমার বিরুদ্ধে ছিল 2 জন পুলিশ, জজ গেল 2টা। একটা হলো শাহ আলম জজ, পরেরটার নাম জানি না আমি, যে রায় দিছে। তারপর পিপি গেল, তারপর সাক্ষীরা গেল। কতগুলো মানুষকে আমি ফেল করলাম, ফেল করে আমি আমার পক্ষে রায় নিলাম। কাগজপত্র, থানা রিপোর্ট, মেডিকেল রিপোর্ট, সাক্ষী, জজ, পুলিশ, পিপি, এরা সবই আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে দুনিয়ার সমস্ত মানুষ আমার বিরুদ্ধে থাকলেও আমাকে হার মানাইতে পারতো না। এটা দলিল আছে, দলিলটা আমি আপনাদেরকে দেখাবো। এই পৃথিবীর সমস্ত মানুষের যদি আমার বিরুদ্ধে থাকে, তাহলেও আমাকে পরাজিত করার মতো কেউ লোক নাই। অথচ আমি কিন্তু লেখাপড়া করি নাই আইন আদালত সম্পর্কে। জজে কয়লেন লেখাপড়া করছে, পুলিশে কয়লেন লেখাপড়া করছে, আমার উকিলে কয়লেন লেখাপড়া করছে, সবই তো তাদের বৃথা গেল। আমি আমাকে যে
পৃথিবীতে পরাজিত করার মতো কোনো ব্যক্তি নাই, যত শিক্ষিত হোক। সেই ব্যাপারে আমি একটা ছোট্ট একটা গল্প বলি। এক ডাক্তার, মনে করেন এক ডাক্তার, এটা একটা গল্প। মনে করেন একটা ডাক্তার রাত 3টার সময় ডাক্তারকে ফোন দিছে, এই ডাক্তার সাহেব আপনি তাড়াতাড়ি একটু আমার বাসায় আসেন, আমার বাবা অসুস্থ। তো ডাক্তারে গেছে, ডাক্তারকে ফোন দিয়ে নিছে যে আমার বাবা অসুস্থ হয়ে পড়ছে, আপনি একটু আসেন। তো রাত 3টার সময় ডাক্তার গেছে। তা আসার পথে পুলিশে ধরছে। পুলিশে ধরে বলতেছে যে অমুক এলাকায় ডাকাতি হয়েছে, তুই সেই ডাকাতি মামলায় জড়িত ছিলি, সেখানে ডাকাতি করছ। আর ডাক্তার বলতেছে যে না, আমি ডাকাত না, আমি ডাক্তার। পুলিশে বলে না, তা হবে না, তুই ডাকাত। পরে পুলিশে করছে নাকি, হ্যাঁ ডাকাতি মামলায় দিয়ে দিছে। ডাকাতি মামলা দিয়ে দিছে, দিয়ে বলছে যে আসামি দোষী, ডাকাতির সাথে জড়িত ছিল, তাকে জামিন দিবেন না। অথচ মামলার জব্দ তালিকা থাকে, মানে আসামির সাথে কি পাওয়া গেছে। এই জব্দ তালিকায় লেখা আছে যে ডাকাতের সাথে একটা ডাক্তারি বাক্স পাওয়া গেছে, থার্মোমিটার পাওয়া গেছে, স্টেথোস্কোপ পাওয়া গেছে, প্যারাসিটামল, নাপা ট্যাবলেট, এই সমস্ত জিনিস পাওয়া গেছে। তাহলে দুনিয়ার মানুষ যদি তাকে সাক্ষী দেয় যে এই লোক ডাকাত, তাহলে কি সে ডাকাত হবে? তার জব্দ তালিকায় লেখা আছে ডাকাতি আইটেমগুলি তার কাছে পাওয়া গেছে, ডাক্তারি আইটেমগুলি পাওয়া গেছে, জব্দ তালিকায় লেখা আছে। জব্দ তালিকা হচ্ছে যে আসামির সাথে কি কি পাওয়া গেছে। তো দুনিয়ার মানুষ যদি সাক্ষী দেয় যে আসামি দোষী, সে অমুক জায়গায় ডাকাতি হয়েছে, ডাকাতির সাথে জড়িত ছিল, অথচ জব্দ তালিকা ডাক্তারি আইটেম লেখা, তাহলে সে কি ডাকাত হবে? দুনিয়ার মানুষ তাকে আটকায় রাখতে পারবে না। তো ওই জজ কতটুকু লেখাপড়া করছে, জব্দ তালিকা দেখে নাই? আমার ঘটনাও ঠিক ওই রকমের। আমার জব্দ তালিকায় লেখা ছিল, সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাই দিছি। এখানে এই যে জব্দ তালিকা,
আমি একটু পড়ে শোনাই। একটি সবুজ রঙের রক্তমাখা গামছা, একটি সবুজ রঙের রক্তমাখা গামছা রহিয়াছে। একখণ্ড পুরাতন হাড্ডি, একখণ্ড পুরাতন হাড্ডি, সামান্য পরিমাণ সাদা পাউডার। তাহলে এখানে কি তিনটা আইটেম। একটি সবুজ রঙের রক্তমাখা গামছা, এক খণ্ড পুরাতন হাড্ডি, সামান্য পরিমাণ সাদা পাউডার। আমি হাড্ডি আপনাদেরকে দেখাই। এই যে হাড্ডি, দেখছেন? এটা এরকমই একটা হাড্ডি আমার সাথে পাইছে, সেটা থানায় জমা আছে। এটা আমি পরে আবার সংগ্রহ করছি আমার প্রয়োজনে। তাহলে হাড্ডি যদি থাকে, আবার তারা বলছে যে ছুরি দিয়ে আঘাত করছে, অথচ জব্দ তালিকায় ছুরি নেই, জব্দ তালিকায় ছুরি লেখা নাই। তাহলে মামলায় কি হবে? আমি গেছি স্ত্রী মানব না জিনবুত, সেটা প্রমাণ দেওয়ার জন্য, এবং প্রথম প্রমাণ দেওয়ার জন্য যে জিনিসগুলো দরকার আমার, সেগুলো আমি নিয়ে গেছি। একটা হাড্ডি নিয়েছি, সামান্য কিছু পাউডার ছিল, এই হাড্ডির গুঁড়া, আর সরিষার তেল ছিল, পরা সরিষার তেল, দোয়া কালাম সহ পরা সরিষার তেল, আর কয়েকটা তাবিজ লেখা, আরবিতে লেখা তাবিজ, জিন পুরানো তাবিজ, এগুলো ছিল। এগুলো আবার এখানে নাই, উঠায় নাই। তাহলে আমার বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ যদি সাক্ষী দেয় যে এই লোক যৌতুকের জন্য স্ত্রীকে মারধর করছে, যৌতুক নিছে এবং ছুরিকাঘাত করছে, ডাক্তারের রিপোর্টে লেখছে, তাহলে কি সে প্রমাণ করতে পারবে? কোনো জজ, কোনো উকিল প্রমাণ করতে পারবে যে আমি দোষী? প্রমাণ করতে পারবে না, কারণ ওই জজও লেখাপড়া করে নাই, ওই উকিলরাও লেখাপড়া করে নাই, পুলিশেরও লেখাপড়া করে নাই। এগুলো হয়েছে মূর্খ, এগুলো হয়েছে মূর্খ। ওই হাঁসের মতো কুড়া খাইয়া লেখাপড়া করছে আর প্যাক করছে, আর খালি কয় অর্ডার, কোনো কামের বেলা ঠন, কোনো কিচ্ছু না। তা দুইজন জজ আমার কাছে পরাজিত হইল, পুলিশ, পিপি, এগুলো সব, উকিল সব আমার কাছে পরাজিত হইল। আমি 7 মিনিট কথা কইলাম, মোট 7 মিনিট কথা বলছি, অথচ এই মামলাটা চালাইছে। আমার মামলা হয়েছে 2-4 মিনিটের মামলা, অথচ এই মামলাটা চালাইছে 7-8 বছর। তাহলে আইন আদালতে সব বড় সন্ত্রাস, আইন আদালতে বড় সন্ত্রাস। 1989 সনে আমাকে যে পাগল ভবিষ্যৎবাণী করছিল, সে বলছিল যে আপনি পরবর্তীতে লড়াই করবেন
ওই লড়াইয়ের ভিতরে আপনার কোনো সাক্ষী মাক্ষী কিছু থাকবে না, সাহায্যকারী থাকবে না। আপনার পক্ষে থাকবে কয়েকটা কাগজ, তার ভিতরে একটা কাগজ অত্যন্ত মূল্যবান, সেটা অত্যন্ত পুরানো ছিঁড়া ফাড়া কাগজ থাকবে। এবং আমাকে বলছিল যে আলামত নিয়ে আপনি ধরা খাবেন, যে আলামত নিয়ে আপনি ধরা খাবেন, তাতে আপনি স্ত্রীকে জিনপুরি বলে দাবি না করে আপনি পারবেন না। এইটা ছাড়া আপনার মুক্তি মিলবে না। তাহলে ওই পাগল কি মানুষ ছিল? ভবিষ্যৎবাণী করছে আমাকে 1999 সনে, 99 সনে বিয়ে করছি, 2001-এ যায় মামলা হয়েছে। মামলার পরে এই যে এই চার্জশিট তৈরি হইতে তো 2-1 মাস সময় লাগছে। এই চার্জশিটে এইগুলো লেখছে। তাই এই পাগল আগেই বলে দিল কি করে? চার্জশিটে যে এই আলামতগুলো লেখা থাকবে, সেই লোক আগেই কিভাবে বলে দিল যে চার্জশিটে এই জিনিসগুলো লেখা থাকবে? তখন তো আমার কাগজই হয় না, তখন তো বিয়ে করিনি আমি। তখন মামলা হওয়ার 10 বছর আগে বলে দিল। আর বর্তমান পৃথিবীতে মারামারি, ধরাধরি, যুদ্ধ বিগ্রহ হইতেছে, দূরের দেশে যুদ্ধ হইতেছে, যেমন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হইতেছে। এই কথাগুলো আগে বলছে কেমনে? এবং বাংলাদেশের প্রতিটি জেলায় এই যে চলছে, দরাদরি, মারামারি, জেল জরিমানা, হামলা মামলা, জেল জরিমানা, হরতাল না, ওই যে মিটিং মিছিল হইতেছে। এই কথাগুলা সেই পাগল বলছে কোত্থেকে? সে কি মানুষ ছিল? সে তো নিজে থেকে কোনো মানুষ বা কোনো জিন তো ভবিষ্যৎবাণী করতে পারে না। তাহলে তো সে মানুষ ছিল না। আসো আমার সাথে চ্যালেঞ্জ করতে। এবং এই সময়, এই পরিস্থিতিতে আমাকে একটা পদক্ষেপ নিতে বলছে। এই বিশ্বের এই বর্তমান পরিস্থিতিতে আমাকে একটা পদক্ষেপ নিতে বলছে। সেই পদক্ষেপটা আমি নিতেছি, এবং এই পদক্ষেপ নেওয়ার পরে সব ঠান্ডা হয়ে যাবে, যুদ্ধ বিগ্রহ হবে না। এবং যার যার যে অস্ত্র, পরস্পরকে মারার জন্য যে অস্ত্র শস্ত্র রেডি করতেছে, এগুলো কোনো কাজে আসবে না, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এই মারামারি, দরাদরি কিচ্ছুই থাকবে না। আজকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চলে গেছে, বিএনপি নির্বাচনে ক্ষমতায় আসার আগেই যুদ্ধ বিগ্রহ, মারামারি শুরু করে দিছে। আওয়ামী লীগ ক্ষমতার দিকে আওয়ামী লীগ গেছে গা, পলাইছে। অনেক বিএনপি ক্ষমতায় না আসার আগেই দেশের ভিতরে মারামারি শুরু করে দিছে, কোপায়া হত্যা করছে। আজকেও ইউটিউবে দেখলাম, না কিনা ফেসবুকে দেখলাম, একটা চায়ের দোকানের, ছোট্ট একটা দোকান, এক লোক চা খাইছে, টাকা চাইছে, বাকি টাকা 11 টাকা পায়। বাকি টাকা চাইলো কে? তারে ছুরি দিয়া পার মাইরে এসে মাইরে লাইল। লোকজন আইসে কিছু করতে পারলো না, সে মৃত্যুর করে ঢলে পড়ল। তাই আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন এই একই। আওয়ামী লীগ যাওয়ার পরে বিএনপি
খলসা মাছের মতো উদয় উঠছে, নতুন পানি পাইয়া যেরকম মাছ উদয় ওঠে ঠিক ওই রকমের। কোনোটাই ভালো না। আমি লোকে দেখছি, বিএনপিও দেখছি। তা আমি কি বলছি যে নেতারা গরিবদেরকে ভোট নেয় মিথ্যা কথা বলে, যে গরিবদেরকে সেবা করার সুযোগ দেন আপনাদের মূল্যবান ভোট দিয়া, পরে তারা ডাকাতি করে, ডাকাতি করে লুটপাট করে কেনাডা বাড়ি করার চিন্তা করে। আর আইন আদালত সবচেয়ে বড় ডাকাত। এটা প্রমাণ আমি দিলাম, আমার এই ডকুমেন্ট দেখালাম আমার জীবনের কাহিনী। এখানে জব্দ তালিকাটা দেখছেন, আর এই পৃষ্ঠায় লেখছে কি, এখানে লেখছে যে আমি গোপনে এবং প্রকাশ্যে তদন্ত করে দেখছি আসামি দোষী, তাকে জামিন দিবেন না। জামিনের বিরোধিতা করতেছি। এখানে মুখ্য মহানগর আদালতের হাকিমের দরখাস্ত লেখা আছে যে আসামি দোষী, জামিনের বিরোধিতা করতেছি, তাকে জামিন দিবেন না। এবং বাদিনীয় মতিঝিল থানায় মামলা করছে যে আসামি দোষী, যৌতুক নিচ্ছে 1 লক্ষ টাকা এবং স্বর্ণালঙ্কার জিনিসপত্র নিচ্ছে 75,000 টাকা। আরও 1 লাখ টাকার জন্য আমাকে পিড়াপিড়ি করতেছে, আমার শারীরিক মানসিক নির্যাতন করে। আমি বাপের বাড়ি আইসা পড়ছি, সেই বাপের বাড়ি আইসা আমাকে গলা চাপা ধরছে। পরে ডাক চিৎকার দেওয়ার কারণে লোকজন এসে আমাকে বাঁচাইছে। এর ভিতরে আমি নাকি তাকে ছুরি দিয়া আঘাত করছি। তো ছুরি দিয়ে আঘাত করে এই ছুরি কই, জব্দ তালিকায় ছুরি কই, এই হাড্ডি লোক থেকে জব্দ তালিকায় হাড্ডি লেখা সাদা পাউডার। তা আমি ওই যে জজ আমাকে জামিন দেয় না, যে জজ আমাকে জামিন দেয় না, 2 জন জজ, এই জজ পুলিশ এবং কমলাপুরের কিছু সাক্ষী, তারা নিজেরা সাক্ষী দিচ্ছে। এই সাক্ষীদেরকেও আমি পিটাইলাম, পিপিকেও পিটাইলাম। জজের নাম হচ্ছে মিজানুর রহমান, জজের নামটা হয়েছে মিজানুর রহমান। আমি বাইর করে দেখা মনে এক সময়। আর এই ছবিগুলি রাজনীতিক নেতাদের ছবি আমার এখানে জমা আছে। ছবিগুলোর ভিতরে আমি ফিরলাম, আমি ছবিগুলি পরে দেখাবো। এখন দেখাইলে আমার ভিডিওগুলি চলবে না। তা আমার মূল শক্তিটা হয়েছে জব্দ তালিকা। হাড্ডি লেখা, সাদা পাউডার লেখা, আর একটা গামছা লেখা।
তা যেদিনকে আমি শ্বশুরবাড়িতে গেছি সেখানে মারামারি হয়েছে, এটা ঠিক, মারামারি হয়েছে। কিভাবে? তখন শুক্রবার মনে হয়, ছুটির দিন আমার। আমি বিকালবেলা শ্বশুরবাড়িতে গেছি সন্ধ্যার আগ দিয়া। তা আমাকে ছাদের উপরে নিয়ে গেছে আমার স্ত্রী, নিয়ে আমাকে প্রস্তাব দেয় তুমি কি করবা। আমি বলছি যে আমার সাথে সংসার করতে হলে আমার গাজীপুরে বাসা থাকতে হবে, আমার বাবা মার সাথে থাকতে হবে। পরে কয় তোমার কি এই কথাই? সেই আমি বললাম এই কথাই। সে বললো যে না, আমি গাজীপুরে যাব না। পরে ওইটা আসলো, আমি পিছে পিছে। তখন সে বলতেছে তুমি কি ইতিহাস রচনা করতে চাও? আমাকে বলে তুমি তাহলে ইতিহাস রচনা করতে চাও? তখন আমি বললাম কিসের ইতিহাস? কয়লা কিছু না, এমনি বললাম। অথচ ইতিহাসটা কি আমি জানি, যে ইতিহাসটা হইতেছে এবং তো আমি আইনের বিরুদ্ধে যে কথাগুলি বললাম, এই বাংলা প্রচলিত আইন আর চলবে না। কারণ মিথ্যা কথা বলে মামলা করে, ইনকাম করে, তারা তাদের পেটের ভাত জোগায়। জজ, ব্যারিস্টার, উকিল, এসপি, ডিএসপি সব একই। আমার দাদা আছিল একজন এএসপি, গাজীপুরে ছিল এসপি। তাকে আমার বাবা কাগজগুলি দেখাইছে, আমার চার্জশিট দেখাইছে। চার্জশিট দেখানোর পরে বলে যে তোমার ছেলে তো অপরাধী। তার পক্ষে আমি কিছু বলতে পারবো না। মতিঝিল থানায় ফোন করে আমি কিছু বলতে পারবো না, তোমার ছেলে অপরাধী। তা আমার ছেলে অপরাধী, হ্যাঁ লেখাপড়া করছে কত দূর, হ্যাঁ এসপি হয়েছে, সে সম্পর্কে আমার দাদা, আমার বাবার মামা হয়, সেও বলতেছে অপরাধী। আমি গাজীপুর কোর্টে অনেক উকিলকে কাগজ এই চার্জশিটে দেখাইছি, সবাই বলে অপরাধী, সবাই বলতেছে অপরাধী। ফেসবুকে বন্ধুদের লেখাটা লিখে আমি পোস্ট দিছি যে বলেন তো এখানে আসামি দোষী নাকি নির্দোষ। তারা সবাই বলে আসামি দোষী, এখানে কোনো সন্দেহ নাই। দুনিয়ার মানুষকে প্রশ্ন করলে সেই একই কথা বলবে যে আসামি দোষী। তাহলে জব্দ তালিকারা, এই জব্দ তালিকায় হাত দিয়ে আসলো থেকে? ডাক্তার গেছে রুগী দেখতে, তার কাছে থার্মোমিটার, স্টেথোস্কোপ পাওয়া গেছে, সে ডাক্তার। তাকে কি ডাকাত বললে কি প্রমাণিত হবে দুনিয়ার সমস্ত মানুষ? তা আমিও সেই রকম গেছি, আমাদের স্ত্রী মানব না, সে জিন পরি
কেউ বলছে হাফসি। আমার শাশুড়ির সাথে জিন মেলামেশা করছে, যার কারণে সন্তান হয়েছে, এদেরকে হাফসি বলা হয়। আবার এক হুজুর জিন পেলে, সে বলছে যে তো ইয়াজুজ মাজুজ আদম আলাইহিস সালামের বংশধর। সালাম ভাই, আপনার সাথে আমার বন্ধুত্ব আছে, আপনি এই বিষয়ে আমার কাছে আর প্রশ্ন করবেন না, আমার বংশ নির্বংশ করে ফেলাবে। আর ইয়াজুজ মাজুজ সম্পর্কেও ইয়াজুজ মাজুজ কোথায় আছে? স্যাটেলাইট খুঁজা পায় না। হাফসিটা কি? হাফসি বলে এটা ওই আফ্রিকার জঙ্গলের কালো মানুষকে আমরা হাফসি জানি। এই হাফসি এবার শয়তানও আছে। এটা আমি দলিল দেখাবো। এটারও দলিল। হাফসি কাকে বলে? সে মানুষ হইতে পারে, আবার মাছিও হইতে পারে, মশাও হইতে পারে, আবার সে মানব রূপও ধারণ করতে পারে। হাফসিরা, আমি বই পড়া জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস, এই পুস্তকটা পড়ে আমি হাফসি সম্পর্কে কয়েক জায়গায়, 4-5 জায়গায় হাফসি কথাটা আমি পাইছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আম্মার নামে এক ব্যক্তিকে নিয়ে এক জায়গায় গেলেন। যার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জন্য একটু পানি নিয়ে আসো। সে পানি আনতে গেছে এক কূপে পানি আনতে গেছে। সেখানে এক হাফসি মানব রূপ ধারণ করে পানি আনতে বাধা সৃষ্টি করছে। তার সাথে হযরত আম্মার সাথে মারামারি কুস্তাকুস্তি হয়েছে। তাকে কয়েকবার মাটিতে শোয়া ফেলেছে। সে হাফসিকে, এটা শয়তান। পরে আমাকে ছেড়ে দাও, আমি আর বাধা সৃষ্টি করব না। এরপরে ছেড়ে দিছে, আবারও বাধা সৃষ্টি করছে পানি আনতে। এরকম কয়েকবার বাধা সৃষ্টি করার পরে শেষে পানি নিয়ে আসছে। পানি আনার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমার সাথে কারোর সাথে সাক্ষাৎ হয়েছিল? পানি আনতে যে তুমি গেলা কুয়াতে, ওখানে কোনো কিছু হয়েছিল? পরে বলে, হ্যাঁ, কালো এক লোক, তার সাথে আমার সাথে মারামারি হয়েছে। তো বলে, ওই যে একটা শয়তান হাফসি রূপ ধারণ করে তোমার সাথে যুদ্ধ করছে। তখন হযরত আম্মার বলে, আমি যদি জানতাম যে শয়তান, তাহলে তো আমি ওকে মাইরেই ফেলাইতাম, আরো এক ঘটনা, যাক ঘটনাগুলো আস্তে ধীরে বলবো। আমি বইটা একটু বাইর করে বই। এখানে লেখা আছে, এটা হচ্ছে জিন ও ফেরেশতাদের বিস্ময়কর ইতিহাস। লিখেছে কে দেখেন, আল্লামা ইবনে কাসির
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, এদের লেখা এই বইটা। এখানে 116 পৃষ্ঠা। আমির মুয়াবিয়ার ঘটনা। হযরত মুয়াবিয়া বিন সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এক সময় তার অফিসের মুন্সিকে, এখানে কি লিখছে আমি একবার, তার দরবারের মুন্সিকে একটা গোপন রেজিস্টার, গোপন বিষয় লেখার জন্য আদেশ করলেন। হযরত মুয়াবিয়া তার অফিসের মুন্সিকে একটা গোপন বিষয় লেখার জন্য আদেশ করলেন বা অনুমতি দিলেন। তো উনি একটা রুমের ভিতরে বইসা ওই লেখাটা লিখতেছে, ওই লেখাগুলো লিখতেছে। তো লেখাগুলো লেখার সময় একটা মাছি আইসা ডিস্টার্ব করতেছে। ওই মাছিটাকে সে কলম দিয়া আঘাত দিছে এই মুন্সি। পরে লেখা শেষ হওয়ার পরে সেই মুন্সি দরজার দিকে, গেটের দিকে গেলেন। গেটের দিকে যাওয়ার পরে একদল লোক বলতেছে যে আপনাকে দিয়া আমির মুয়াবিয়া এই ঘটনাগুলো লেখাইছে, আপনাকে দিয়া। হযরত মুয়াবিয়া আপনাকে দিয়ে এই রেজিস্টারে এই লেখাগুলো লেখাইছে। পরে সেই মুন্সি বলতেছে যে তোমাদেরকে কে বলল এই কথা? তখন লোকগুলা বলল, ওই যে লোকটা যাইতেছে খোরাইয়া কালো লোকটা যাইতেছে, সেই লোকটা বলছে। তখন এই কথাটা আবার যাইয়া মুন্সি আবার মুয়াবিয়ার কাছে, হযরত মুয়াবিয়ার কাছে না আমির মুয়াবিয়ার কাছে যাইয়া জানাইলেন যে হুজুর, আপনি আমাকে যা লিখতে বলছেন আমি তা লিখছি। তো লোকজনে জানলো কিভাবে? এরকম একটা লোকজন এসে বলতেছে যে ওই খোরা লোকটা তাদেরকে বলে দিছে। তখন আমির মুয়াবিয়া বলতেছে, ও নিশ্চয় হাফসি, ওই লোকটা হাফসি। তো ওই লোক, ওটা একটা মানুষ। তো মানুষটা আবার মাছি হইল কেমনে? তো মাছি হইলে তো মশাও হইতে পারে, মাছি হইলে মশা হইতে পারে, বাঘ হইতে পারে, হরিণ হইতে পারে, কুত্তা হইতে পারে। এখানে বলছে মুন্সি তখন হযরত মুয়াবিয়ার কাছে ফিরে এসে একথা বলাতে তিনি বললেন, যার হাতে আমার প্রাণ জীবন সে সত্তার কসম, এই হাফসি হলো সেই মাছি যাকে তুমি আহত করেছিলে কলম দ্বারা। তথ্যসূত্র আল ওয়াসাহ ইবনে আবি দাউদ। এরকমের হাফসি কথাটা আমি আরো কয়েক জায়গায় পাইছি। তাহলে হাফসিরা আসলে মানুষ না, জিন ও মানবের সাথে মেলামেশা করে যে সন্তান জন্মগ্রহণ করে। এক কবিরাজ বলছে আমাকে, হাফসি
আমার স্ত্রী হয়েছে হাফসি, কারণ সেও এরকমই। আমি ঘর থেকে বাইরে হয়ে কোথায় যাই, কার কাছে যাই, কি কথা বলি, সেটা ঘরে আসলে সে বলতে পারতো, সে বলে দেয়। কেমনে বলে, জবাব দেন, এর জবাব চাই। এখানে আরেকটি ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার এক মহিলা তার ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে এসে বলেন, হে আল্লাহর রাসূল, আমার এই ছেলেটি পাগল এবং এর পাগলামি সকালে ও সন্ধ্যায় ওঠে। হুজুর, এ আমার জীবন দুর্বিষহ করে তুলেছে। তখন নবীজি ছেলেটির বুকে হাত বুলিয়ে দেন এবং তার জন্য দোয়া করেন। ফলে সে ছেলেটি বমি করে ফেলে। বমির সাথে তার পেট থেকে একটি কালো কুকুরছানা বের হয়ে পালিয়ে যায়, যা আসলে ছিল কুকুরছানা রূপী জিন। তথ্যসূত্র মুসনাদে আহমদ, দারিমি, তবারানি, আবু নুয়াইম, দালাইলুন নবুয়ত, বাইহাকি, দালাইলুন নবুয়ত। তাহলে মৃগী রোগের পেট থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুর ছানা বের করলেন। কুকুর ছানাটা কি আসলে জিন? জিনটা কুকুর ছানার রূপে পেটের ভিতরে কিভাবে ছিল? তাহলে মানুষের সাথে অনেকে বলে যে জিন এবং মানবের ভিতরে কোনো মিল হইতে পারে না, কারণ জিন হচ্ছে আগুনের তৈরি, মানুষ হলো মাটির তৈরি, এদের সাথে মিলন হইতে পারে না। এগুলো অহরহ হইতেছে। অবিবাহিত মেয়েদের গর্ভেও জিনের সন্তান আসতেছে, এগুলি সবাই জানে না। এবং মানুষের সাথে জিন মেলামেশা করতেছে। এই পুস্তকে আরেক জায়গায় আছে যে দাজ্জাল এবং মানুষ, দাজ্জাল মানুষের পেটে জন্মগ্রহণ করবে। তাদের বাবা মার ভিতরে একজন হচ্ছে মানুষ, একজন হচ্ছে জিন। তাদের গর্ভে বা উরুষে দাজ্জালের জন্মগ্রহণ করবে। তাহলে জিন মানুষ সহবাস করতে পারে, তার প্রমাণ এখানেই প্রমাণ। আরো কথা আছে, মৃগী রোগ, এখানে বলছে মৃগী রোগ মূলত জিন গঠিত। মৃগী রোগ জিন গঠিত। কটা হচ্ছে? 12টা। আজকে হলো 13 তারিখ। এই পুস্তকটা পাঠ করে আমি অনেক কিছু অর্জন করছি। আপনারা প্রয়োজন হয় পড়বেন, না পড়লে কোনো আমার আসে যায় না। তাহলে আমার আর একটা কথা, এই চার্জশিটটা আমি গাজীপুরে কয়েকজন উকিলকে দেখাইছি। নাম বলবো না, নাম বললে একটা শত্রুতার সৃষ্টি হয়। উকিলকেও দেখাইছি, মোহরিকেও দেখাইছি, সিনিয়র মোহরি, তাদেরকেও দেখাইছি চার্জশিট। তারা বলে আসামি দোষী।
কিন্তু তারা তো দেখে না। তারা তো এই জব্দ তালিকায় কি লেখা আছে সেটা দেখে না। তারা দেখে এই যে যৌতুক, অনেক টাকা হয়ে গেছে, তারা যৌতুক দিচ্ছে এবং যৌতুকের জন্য আমি মারধর করি। আমি যৌতুকের জন্য মারধর করবো কেন? তারা নিজেরাই তো বলছে যে কয়েক মাস পরে আমাকে একটা ফ্ল্যাট দিয়ে দিবে, 2তলা বাড়ি, একটা ফ্ল্যাট আমাকে দিয়ে দিবে। এটা আমার স্ত্রীর মুখের কথা। তাহলে আমি জোরাজুরি করবো কেন? যাই হোক, বাকি কথা আমি আস্তে আস্তে পরে বলবো, আপনারা শুনবেন। আজকে সারাটা পৃথিবী যদি মিছিল মিটিং করে ওই ইসরায়েলের বিরুদ্ধে, কোনো কাজ হবে না। পদক্ষেপ আমাকে নিতে হবে। যে যত অস্ত্র তৈরি করতেছে সব অস্ত্র পৃথা যাবে। এটা আমার সেই 1989 সনে পাগলের ভবিষ্যৎবাণী। আমার জীবন কাহিনী তুলে ধরছে, সেটাও আমি বলবো আস্তে আস্তে, আপনারা শুনতে পাবেন। আজকের জন্য এ পর্যন্তই।